গুড মর্নিং, নমস্কার, আদাব। আজকে আমার টপিক বেসিক্যালি ইজ হোয়াট গ্রেট কার ব্যাড মাইলেজ। আপনি ওই গল্পটা নিশ্চয়ই শুনেছেন যে ধরা যাক আপনি গাড়ি কেনার জন্য একটা শোরুমে গেলেন, সেখানে সেলসম্যান আপনাকে বলে যে স্যার এই গাড়িটার ইঞ্জিন প্রচণ্ড ভালো, বডিটা হচ্ছে অ্যারোডাইনামিক, টায়ার্স খুব ভালো, আর এটাকে যদি আপনি খুব ভালো একটা এক্সপ্রেস হাইওয়েতে চালান তাহলে এটার অ্যাভারেজ আসবে প্রায় 5 কিলোমিটার পার লিটার, আর এটার যে টপ স্পিড সেটা হবে মোটামুটি ওই 75-80 কিলোমিটার পার আওয়ার, আর এটার দাম এত। আমার আপনাদের কাছে প্রশ্ন এটাই যে উইল ইউ বাই দিস কাইন্ড অফ আ কার, অর্থাৎ আপনি কি এই গাড়িটা কিনবেন? এবং উত্তরটা স্বাভাবিকভাবেই না। এবার একই প্রশ্ন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে যদি আপনি এটা বলতেন আমাকে যে স্যার আমার কলস খুব ভালো, আমার ফ্রিকোয়েন্সি খুব ভালো, আমি মন থেকে কাজ করি, আমার প্রসেস খুব ভালো, আমি প্রত্যেকটা জিনিসকে ফলো করি, যেমন ধরুন প্রত্যেকটা পলিসি, আপনি যদি আমার WFS এর কার্ড দেখেন তাহলে সবটাই গ্রিন দেখতে পাবেন, সমস্ত কিছু খুব ভালো, আমার প্রোডাক্টস খুব ভালো, এভরিথিং ইজ গুড, অর্থাৎ কোম্পানির যে রেপুটেশন সেটা খুব ভালো, সেটা খুব হাই, অর্থাৎ একদম এক্সপ্রেস হাইওয়ের মতো। কিন্তু স্যার আমার যে প্রোডাক্টিভিটিটা না ওটা খুব কম, অর্থাৎ আমার প্রোডাক্টিভিটিটা মাত্র ওই 5 লাখের মতো, আর আমার গ্রো যেটা সেটা ওই 3% বা ওই 7% মতো, অর্থাৎ ওই সিঙ্গেল ডিজিটে আমার গ্রোথটা। যেমন ধরা যাক IPM এর গ্রোথ প্রায় 9.5%, আমার গ্রোথটা ওই 10-টুনে। এবার আমার আপনাদের কাছে প্রশ্ন যে আমার কি আপনাদের থেকে এই কমেন্ট্রিটা কেনা উচিত? আমি কি আপনার এই কথাটা শুনবো যে আপনি প্রচণ্ড কষ্ট করেন, খুব ইনভলভড, আপনি সমস্ত কাজ ঠিকঠাক করছেন? মানবো না এই কথাটা, আমি কখনোই এই কথাটা মানবো না। এবং কোনো ম্যানেজার যদি এই কথাটা শোনে তাহলে আমি বলবো সে বোকা, সে অত্যন্ত বোকা, এবং আপনি শুধু প্রিটেন্ড করছেন অ্যাকচুয়ালি। এবং সেটা প্র্যাকটিক্যালি কি করে অসম্ভব? যে মানুষের যে স্বাভাবিক দর্শন হয় যে পৃথিবীতে 3টে P এক্সিস্ট করে, পিপল, প্রসেসেস এবং প্রোডাক্ট। আপনি 90% ইম্পর্টেন্স দিন এই 3টে জিনিসের ওপরে। কি করে? 40% ইম্পর্টেন্স দিন মানুষদের ওপরে। সে কতটা খেটে কাজ করছে, তার প্যাশন কতটা, তার ইচ্ছা শক্তি কতটা, সে কতটা শিখতে চাইছে, সে কতটা ইনভলভড, এবং তার ওভারঅল লক্ষ্যটা কতটা নিজের জীবনে, এবং কোম্পানি কতটা তার ডেভেলপমেন্টের উপরে নজর দিচ্ছে, সে কতটা দিনের পর দিন নিজেকে আপগ্রেড করছে। এভাবেই 40% নজর দিন আপনি মানুষদের ওপরে। 30% ইম্পর্টেন্স দিন আপনি প্রসেসের ওপরে, অর্থাৎ কোম্পানির পলিসি কি, ইনসেন্টিভ কত দিচ্ছে, ইনসেন্টিভ পলিসি কত, মানুষদের ডেভেলপমেন্টের জন্য কোম্পানির কি পলিসি, আগেন অ্যান্ড এগেন, সঙ্গে সঙ্গে পুরনো যে পলিসিগুলো যেগুলো আর চলছে না সেগুলোকে সরিয়ে নতুন পলিসি কীরকম কি আনছে, পলিসি কি এটা আদৌ যে কোম্পানি ভালো মানুষদেরকে গ্রো করাচ্ছে, তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ইয়াংস্টার্সদের চান্স দেওয়া হচ্ছে, মিডল ম্যানেজমেন্টকে আরও বেশি গ্রো করানো হচ্ছে, মেডিকেল র্যাপদের উপরে আরও বেশি অ্যাটেনশন দেওয়া হচ্ছে, এই ব্যাপারগুলোর উপরে কাজ করে কিনা 30% ইম্পর্টেন্স এর উপরে দেওয়া উচিত। আর 20% ইম্পর্টেন্স দেওয়া উচিত সমস্ত রকমের প্রোডাক্টের ওপরে, যেটা আমরা তৈরি করছি, সেটা প্যাকেজিংয়ে ইমপ্রুভ হোক, সেটা কতটা ডিএমএফ হচ্ছে, যে কোনো জিনিস, ধরা যাক কোনো একটা ট্যাবলেটের উপরে আমরা এক্সপায়ারি ডেট ঠিক মতো দিচ্ছি কিনা, যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে আমরা যেটা প্রমিস করছি সেটা, যেমন ধরা যাক ওটার লুক, ফিল, স্মেল, সাইজ এবং যাবতীয় যা কিছু নিয়ে আমরা কথা বলি সেগুলোর উপরে আমরা কাজ করছি কিনা, ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট আনছি কি নাকি আনছি না, লাইসেন্স প্রোডাক্ট আমরা আনছি কি আনছি না, সমস্ত পসিবল প্রোডাক্টের উপরে আমরা সর্বোত্তম প্রচেষ্টা চালাচ্ছি কি চালাচ্ছি না, এই জিনিসের উপর ইম্পর্টেন্স দিন আপনি 20%। তো এই 40% প্লাস 30 প্লাস 20 সবটা মিলিয়ে এই যে 90% আমরা অ্যাটেনশন দিচ্ছি, তো আপনার কি মনে হয় আমরা কি ডিজার্ভ করি না যে 10% ইম্পর্টেন্স নাম্বারের ওপরে? যদি ধরা যাক আমি বলি যে আমি বিগত বেশ কিছু বছর ধরে, বেশ কিছু সময় ধরে আমি কষ্ট করে যাচ্ছি, আমি প্রচণ্ড ইনভলভড, আমি ফ্রিকোয়েন্সি ভালো, আমি শিখছি, এবং আমার গো গেট অ্যাটিটিউড আছে, আমার ওপেন মাইন্ড আছে, তাহলে আমি টেনে টুনে থাকবো এবং আপনি মনে করেন আমি কথাটা শুনবো? এবং যদি আপনি মনে করেন আমি ততটা স্টুপিড তাহলে ইউ আর স্টুপিড। আমি খুব ব্লান্টলি কথাটা বলছি আপনাকে, আমি মন থেকেই বলি সবসময় কথাটা, আমি খুব একটা মাথা থেকে বলি না, যেটা মনে আসে আমি সেটাই আপনাকে বলি। যে মানুষ এটা ভাবে যে তারা নাম্বারসের জন্য একটুও রেসপন্সিবল নয়, এবং কখনো কখনো এটা শুনে আমি খুব শক হয়ে যাই যখন আমাকে ধরা যাক একটা সিনিয়র ম্যানেজার বলছে যে স্যার আপনি নাম্বার না, আপনি আমার সঙ্গে কথা বলুন, কারণ নাম্বার নিয়ে আপনি যখন মেডিকেল র্যাপদের সঙ্গে কথা বলেন তখন তারা খুব চাপ বোধ করে। কে এইভাবে কথা বলে? কিন্তু আমার আরও একটা প্রশ্ন আছে, যখন আপনি ভালো কাজ করছেন, আপনার ফ্রিকোয়েন্সি খুব ভালো, আপনার প্রোডাক্ট খুব ভালো, তাহলে আপনার নাম্বার কেন ভালো হবে না? এটার মানে কি দাঁড়ায়?
আমি কাজই করে যাব, অথচ আমার নাম্বারস ইমপ্রুভ করবে না। এবং আমি আপনাকে এরকমও কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। আমাদের এই লেটেস্ট ম্যানেজার মিটিংয়ে সঞ্জয়, যে আমাদের সিনিয়র ম্যানেজার, তাকে এরকম কিছু কথা মানুষ বলেছে। অ্যাপার্ট ফ্রম দিস, 7-8 মাস আগে আমি 2খানা মেল পেয়েছিলাম অ্যাট ডিফারেন্ট টাইমস, যেটা দেখে আমি সম্পূর্ণ আশ্চর্য হয়ে গেছিলাম, শক যাকে বলা যায়। মেলে এটা লেখা ছিল যে স্যার, আমার সিনিয়র ম্যানেজার রিজাইন করে দিয়েছে। আমি তার কথা বলছি, যে একজন রিজিওনাল ম্যানেজার ইন ম্যানকাইন্ড ফর লাস্ট 2 ইয়ার্স, তাও RM এর পোস্টে। একজন ZM এর মেল এসেছিল, যে প্রায় 1.5 বছর ধরে কাজ করছে ZM এর পোস্টে ম্যানকাইন্ডের ভেতরে, এবং সেখানে কি লেখা ছিল যে স্যার, আপনি ম্যানকাইন্ডের ভ্যালু সিস্টেমের উপরে কথা বলেন, এবং আমি সমস্ত ভ্যালু সিস্টেমের উপরে কাজ করেছি। কি কাজ করেছি আমি? স্যার, আমি প্রচণ্ড কষ্ট করি, আপনি আমার কলস দেখুন, আপনি আমার প্রসেসেস দেখুন, আমি কালচারের সঙ্গে কাজ করি। এবার যখন আমি এটার ব্যাপারে সঞ্জয়ের সঙ্গে কথা বললাম, সঞ্জয়ের টিমের সঙ্গে, আতিশের সঙ্গে, তো তারা এটা বলল যে স্যার, এই লোকটি 1.5 বছর ধরে কাজ করেও তার প্রোডাক্টিভিটি হচ্ছে 17,000 মতো, এবং দ্বিতীয় লোকটির প্রোডাক্টিভিটি হচ্ছে প্রায় 35,000 অনলি। এবং সেই লোকটা আমাকে বলছে যে স্যার, আমি কষ্ট করি, স্যার আমি প্রসেসে কাজ করছি, আমি কালচারকে নিয়ে কাজ করছি, অথচ আমি নাম্বারের প্রতি রেসপন্সিবল নই। ভাই, এটা কোনো কথা হলো? যে তুমি কাজ করে যাও, ভালো কাজ করে যাও, তোমার প্রোডাক্ট ভালো, কিন্তু তোমার রেসপন্স খুব খারাপ। ডু ইউ অর উইল ইউ বাই দিস? এটা তো সেরকম কথা হয়ে গেল যে ম্যানকাইন্ড খুব ভালো কোম্পানি, প্রচণ্ড ভালো একটা কোম্পানি, আমরা খুব ভালো কাজ করি, কিন্তু আপনার স্যালারি আর টাইম মতো আপনার কাছে আসবে না, আপনি ঠিকঠাক স্যালারি পাবেন না, আপনি ভালো ইনসেন্টিভ পাবেন না, আপনি গ্রো করবেন না। আপনি কি কাজ করবেন এভাবে? আপনার এটা জানা উচিত যে এই মাইন্ডসেটের যে কোনো মানুষ, সেটা সে একজন সিনিয়র ম্যানেজার হোক বা একজন মেডিকেল র্যাপ হোক, তাদেরকে চলে যাওয়া উচিত। আপনি নাম্বারের জন্যও রেসপন্সিবল। আর আমি আপনাকে নাম্বারের কথা বলছি ওই 4 মাস পরে এরকম নয়, এত বছর ধরে আপনি কাজ করছেন। আমরা এত প্যাশনেটলি কাজ করি, এমন কোন জিনিস আছে যেটার জন্য আমরা মানা করি বা নিষেধ করি? এবং এর পরেও কেউ যদি আমাকে বলে যে আমরা টেনে টুনে নাম্বার আনবো, আমরা এটার সঙ্গে এগ্রি করতে পারবো না। ওপেনলি বলছি, প্রত্যেকের একটা রিয়েল ক্ল্যারিটি থাকা উচিত, সেটা টপ ম্যানেজার থেকে বটম র্যাপ, প্রত্যেকের। আপনি সর্বদাই নাম্বারের জন্য রেসপন্সিবল 10%। যদি আপনি সব সময় ঠিক কাজ করেন, ভালো করে কাজ করেন, আপনার ভালো প্রোডাক্ট থাকে, তাহলে নাম্বার কেন ভালো হবে না? ফলে আপনি রেসপন্সিবল। এটা গত 2-2.5 বছর ধরে আমি দেখছি, এবং এটা আমাকে প্রচণ্ড আশ্চর্য করেছে। ফেব্রুয়ারি মাসে ধরা যাক সেলস ছিল 100 টাকা। কি করে এটা সম্ভব যে মার্চ মাসে এসে ওটা 50 টাকা হয়ে যায়? কি করে সম্ভব সেটা? মার্চ মাসের 20-22 তারিখে কিছু মানুষ তারা ছুটি সেলিব্রেট করতে যাচ্ছে, এবং তারা যাচ্ছে যাদের মার্চের যা গ্রোথ রেট সেটা হচ্ছে মাইনাসে, যাদের পুরো বছরের গ্রোথটা সিঙ্গেল ডিজিটে, তারা সেলিব্রেট করছে। কি অ্যাটমসফিয়ার আছে, কি এনভায়রনমেন্ট কোম্পানির মধ্যে, যে স্যার আমি তো কাজ করেছি, আমি নাম্বারসের জন্য একদমই রেসপন্সিবল নই, আমাকে কিছু বলবেন না স্যার। ম্যানকাইন্ড কোম্পানির ভেতরে কিছু মানুষ এরকম একটা স্বপ্নের জগতে বিচরণ করছে, যেটা ভাঙা উচিত। সেই জন্যই আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলছি যে, এবং এটা সবার জানা উচিত, যে যারা, যদি আপনি ভালো করে কাজ করছেন, যে এরকম ব্যাপার নয় যে কালকে আপনি সেলস রিপোর্ট এনে দিন। ধরা যাক কেউ একটা নতুন জয়েন করলো, এবং তাকে আমরা টার্গেট দিচ্ছি, দেবো না আমরা টার্গেট, কিন্তু এটা তো এক্সপেক্ট করবো যে সে যত কাজ করবে তার ট্রেন্ড তত বাড়বে। কিন্তু এই ব্যাপারটা চলবে না যে এই বছর চলো ভাই, মার্চে তো একটু খারাপ কাজ করলাম, এপ্রিল থেকে ভালো কাজ করব। 1 বছর আপনার খারাপ হলো, তাতে কি হলো? এভাবেই যখন আমরা প্রায় 4 বছর পরে আপনার নাম্বারস দেখব, এবং তখন দেখব 4 বছর ধরে আপনি ওখানেই আটকে আছেন যেখানে আপনি 4 বছর আগে ছিলেন। আপনার গ্রোথ এখনো 4%, 5% মতো। আর তার মানে হলো আপনার ইউনিট গ্রোথ হচ্ছে মাইনাসে রান করছে, প্রাইস বেড়ে গেছে। আর এই কালচারটা ম্যানকাইন্ডের ভেতরে, প্লিজ আন্ডারস্ট্যান্ড, যে যদি এটা আগে হতো তাহলে এটা আমি ক্ল্যারিফাই করতে চাই যে এটা আর চলবে না। অ্যাপার্ট ফ্রম দিস, on one thing we have doubled down our efforts and our actions: infiltration. ইনফিল্ট্রেশনের কোনো বাউন্ডারি থাকে না, আমি বারবার বলছি। ওটা মেরঠ থেকে পৌঁছতে পারে বম্বে, বম্বে থেকে পৌঁছতে পারে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে যেতে পারে কেরালা, কেরালায় পৌঁছতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে। সেই সমস্ত ম্যানেজারের জন্য কোনো জায়গা নেই। আমি একদম ওপেনলি বলছি যে কোনো ম্যানেজার যাদেরকে এরকম কারাপশনের সঙ্গে যুক্ত থাকতে দেখা যাবে, তাদেরকে বলা হবে যে তারা ম্যানকাইন্ড ছেড়ে চলে যান। এছাড়া আর কোনো শাস্তি আমার জানা নেই।
এবং এটা আমরা শুরু করব একদম টপ ম্যানেজারের থেকে। এটা আমি বারবার এই জন্য বলছি যে তখন যেন আমাদের কোনো গিল্টি ফিল না হয় যখন আমরা এরকম কোনো হার্ড অ্যাকশন নেব এবং তখন আপনার খুব খারাপ লাগে। না স্যার, এটা আপনার কাছে খুব ক্লিয়ার থাকা উচিত। যখনই এরকম কোনো ব্যাপার হয় যে মানুষ ভাবে যে তার সেলস ইমপ্রুভ করার কোনো রেসপন্সিবিলিটি নেই, তো আমি মনে করি এটার পেছনে 2-3টে কারণ থাকতে পারে। এটার প্রথম কারণ হতে পারে যে সামহাও পিপল আর নট বিং হাংরি, অর্থাৎ তার মধ্যে কাজ করার যে খিদে না সেটা শেষ হয়ে গেছে। এই যে সাম কাইন্ড অফ হাঙ্গারনেস, এটা শেষ হয়ে গেছে। তাদের কাছে যথেষ্ট টাকা এসে গেছে, তারা প্রমোশন পেয়ে গেছে ঠিকঠাক মতো, বেটার ডেজিগনেশন, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ এটা হতে পারে যে পিপল আর নট অ্যাম্বিশিয়াস এখন, অর্থাৎ তাদের জীবনে কোনো লক্ষ্যই নেই। বলা যায় আমার কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ একদিকে কোম্পানি এই ব্যাপারটাকে প্রোপাগেট করছে যে জুনিয়রদেরকে আমরা আগে সুযোগ দেব, অথচ কিছু মানুষ তাদের কোনো লক্ষ্যই নেই। এবং তৃতীয় এবং খুব ইম্পর্ট্যান্ট একটা কারণ, সেটা হলো মানুষের মধ্যে হারানোর আর কোনো ভয় নেই। এই ব্যাপারে কোনো ভয় নেই যে এই রেসে কেউ ন্যাশনাল হেড হয়ে গেল, কেউ জেডএম হয়ে গেল, কেউ ন্যাশনাল সেলস ম্যানেজার হয়ে গেল। তাদের এই রেসে এই ভয়টাই নেই যে কেউ তাদেরকে বিট করে আগে চলে গেল, সে এগিয়ে গেল। আর দ্বিতীয় জিনিস যেটার ভয় নেই, যে আমরা যাই করে নিই আমি কাজ দেখিয়ে দেব, ফ্রিকোয়েন্সি দেখিয়ে দেব, এবং অতীতের কিছু বছরের পারফরমেন্সের জন্য সেলস আসছে, সিঙ্গেল ডিজিটে গ্রোথ আছে, তাতে কি হলো, কি এসে যাবে, কে আমার বিরুদ্ধে অ্যাকশনস নেবে? আমি একটা কথা আপনাদের কাছে খুব ক্লিয়ারলি বলতে চাই যে স্যার, এটা একটা নতুন বছর এবং বিগত কিছু কোয়ার্টারে আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমরা কতটা ক্রুয়েল, কতটা হার্শ হতে পেরেছি, এবং আগামী বছরগুলোতে সেই মানুষগুলোর আমাদের কোম্পানিতে কোনো দরকার নেই যাদের জীবনে কোনো লক্ষ্য নেই, যাদের কোনো খিদে নেই, যাদের কোনো কম্পিটিটিভ মাইন্ড নেই, এবং এই ভয়টা নেই। তারা এই ব্যাপারটাকে ভয়ই পায় না যে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে। তারা ভাবে কিছু এসে যাবে না, আর তারা ভাবে যে এরকমই চলতে থাকবে। তো প্লিজ আন্ডারস্ট্যান্ড, যখনই কোনো মানুষ যে কাজ করে অথচ রেসপন্স ঠিকমতো আসে না, ধরা যাক আমি ডক্টরের চেম্বারে গেলাম এবং কোনো রেসপন্স এলো না, তার পেছনে 2-3টে কারণ থাকতে পারে। এক, তার কাছে কোনো ক্লিয়ার অবজেক্টিভ নেই, তার নিজের উপরে কোনো সেলফ ইম্পোজড প্রেশার নেই, এবং সবথেকে বড় কারণ, এটা রুট কজ কি, যে তার কোনো ইন্টেনশন নেই। যে মুহূর্তে আপনি আপনার মধ্যে একটা ইন্টেনশন খুঁজে পাবেন অফ ব্রিং ইন দ্য প্রেসক্রিপশন, স্যার কথা দিচ্ছি আপনার টোন চেঞ্জ হয়ে যাবে, আপনার ডিমান্ডস চেঞ্জ হয়ে যাবে, ডিমান্ড করার পদ্ধতি চেঞ্জ হয়ে যাবে, আপনার মিটিং কন্ডাক্ট করার পদ্ধতি চেঞ্জ হয়ে যাবে। আপনি আপনার 100% দেবেন, আদারওয়াইজ শুধু ফর্ম্যালিটিজ হয়ে যাবে। শুধুমাত্র আপনি পেপার ওয়ার্ক দেখাবেন। কি করে প্র্যাকটিক্যালি সম্ভব যে সমস্ত কিছু গ্রিন আছে, সমস্ত কিছু খুব ভালো আছে, অথচ আপনার সিঙ্গেল ডিজিট গ্রোথ আসছে? আমি কিন্তু ওটাকে লাল করিয়ে দেব যদি আপনি সেই ইন্টেনশনের সঙ্গে না থাকেন, ওই অবজেক্টিভে না থাকেন যে আমার অবজেক্টিভ, আমার গ্রোথটা আইপিএম এর গ্রোথের ডাবল হবে। কথার অর্থ হলো, ধরা যাক আইপিএম এর গ্রোথ যদি 9% হয়, তাহলে আমার গ্রোথ হবে 18%। যদি আপনি সেই পয়েন্টে না থাকেন এবং আপনি যদি এরকম একটা জগতে বিচরণ করেন যে কোনো ব্যাপার না, এই বছরটা খারাপ গেছে, পরের বছর ভালো করব, কে আর দেখতে যাবে, তাহলে প্লিজ বুঝুন যে উই হ্যাভ বিকাম ভেরি স্মার্ট ইন ডেটা। আমরা এখন প্রত্যেকের 4 বছরের ডেটা চেক করছি, তার ট্যুর প্রোগ্রাম চেক করছি, তার যাবতীয় অ্যাক্টিভিটিস চেক করছি, তার কলস চেক করছি, প্রায় সব কিছুই চেক করছি আমরা। এবং তখন আমরা দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে, শুধু গ্রোথটা ঠিকঠাক নেই। এটার মানে হচ্ছে কিছু প্রবলেম সেখানে রয়েছে। নট অনলি দিস, যেখানে আমাদের মনে হয় যে মানুষটা ঠিক, সে ঠিক কাজই হয়তো করছে, কিন্তু সাম কাইন্ড অফ হিন্ড্রেন্স আর দেয়ার, যে আমি সমস্ত কাজ ঠিকমতো করছি, সমস্ত কিছু ঠিকঠাক করছি, কিন্তু আমার এরিয়াতে মাল আসছে, ইনফিল্ট্রেশন হচ্ছে। কিছু মানুষ এটাতে প্রচণ্ড রকমভাবে ইনভলভ, তাদের ইনসেন্টিভই দিয়ে দিচ্ছে, তাদের ম্যানেজার পাইয়ে দিচ্ছে। সেখানে আমরা নেব সুপার হার্শ অ্যাকশনস। শেষ, সেখানে কেউ থাকবে না আর যেখানে এরকম দেখা যাবে। একদিকে দেখতে গেলে উই আর হিয়ার টু প্রপোগেট বেস্ট ইনসেন্টিভস, অর্থাৎ আমরা একদিকে চাই যে এবছর আমরা কমপক্ষে 200 জনকে ইউরোপ পাঠাতে অ্যাজ এ রিওয়ার্ড। এবছর বা বলা যায় আগামী 1.5 বছরে 9খানা নতুন ডিভিশনস খোলা হচ্ছে যারা ম্যানকাইন্ডিয়ান্সকে প্রমোট করবে, এটাও আমাদের অবজেক্টিভ। এবং আগামী 18 মাসে বা 2 বছরে আমরা চাই যে এখানে ম্যাক্সিমাম যারা লিডার্স হবে তারা ম্যানকাইন্ডের ভেতর থেকেই আসুক। বাট অ্যাট দ্য সেম টাইম স্যার, যারা কারাপ্ট, যারা খারাপ, তাদেরকেও আমরা ছাড়বো না। কি করে প্র্যাকটিক্যালি পসিবল যে যখন আপনি এগ্রেসিভ হচ্ছেন, অর্থাৎ এগ্রেশনের মানে কি, মানেটা হচ্ছে ইউ স্পেন্ড আ লট অফ মানি অন পিপল, অন্যদিকে উইথাউট রিমুভিং ব্যাড পিপল, এবং সেটা সম্ভব নয়। ভালো মানুষদের গ্রো করাও এবং খারাপ মানুষদের
চেক করো, ঠিক করো, এটাই আমাদের আগামী বছরের কর্মসূচি হতে চলেছে। ডেটার মধ্যে অনেক ক্ষমতা আছে এবং আপনারা বিশ্বাস করুন আমাদের কাছে অনেকের ডেটা রয়েছে যেটা আমরা চেক করছি। তো প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ এটাই যে সেটা ম্যানেজার হোক বা মেডিকেল র্যাপ হোক, তারা প্রত্যেকেই ভালো করে খুঁজে দেখুন নিজেদের 4 বছরের ডেটাটাকে, তার ট্যুর প্রোগ্রাম, তার কলস, তার ফ্রিকোয়েন্সি, তার সেলস, তার নতুন প্রোডাক্টের সেল, তার ট্রেন্ড কি চলছে। এবং অ্যাট দ্য সেম টাইম যারা নতুন ডিভিশনে আসছে, যারা নতুন লোক, তাদের ওপরে এরকম কোনো সেলসের প্রেশার যেন না থাকে, তাদের উপরে কাজের প্রেশার থাকবে। এবং একই সঙ্গে যারা ধরা যাক 3 মাস, 6 মাস, 9 মাস, প্রায় 1 বছর কাজ করছে, দেন হি ইজ সাপোজ টু বি আস্কড আ কোয়েশ্চেন যে স্যার সেল কোথায়, গ্রোথ কোথায়? এটার উত্তর পাওয়াটাও তো খুব জরুরি স্যার। মেডিকেল র্যাপদেরকেও জিজ্ঞাসা করতে হবে যে স্যার কিন্তু এটার একটা পদ্ধতি আছে। মাসের শেষে শুধু সেলসের ব্যাপারে জিজ্ঞাসা করে কিচ্ছু হবে না, আপনাকে ওনাদের সঙ্গেও থাকতে হবে। এই কাজটা হলো প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা কাজ। তো আপনারা নিজেদেরকে আরেকবার চেক করুন। এবং আমি যেটা বলতে চাই যে উই উইল বি আগেনস্ট দোজ পিপল যারা শুধুমাত্র দেখনদারির জন্য আছে, অর্থাৎ শুধুমাত্র থিওরি পড়াচ্ছে বা লুকিয়ে পড়ছে। অ্যান্ড উই উইল বি জাস্ট ইন ফেভার অফ দোজ পিপল, প্রোপোগেটিং দোজ পিপল, প্রমোট দোজ পিপল যারা ভালো কাজ করছে। আর ডেটা থেকে, বা আরও ক্লিয়ারলি বলতে গেলে বিহেভিয়ারাল ডেটা থেকে, যখন আপনি এটা বলেন যে আমি এটা করব, ওটা করব, আমাদের কাছে সেটারও খবর থাকে এবং সেটা আমরা র্যাঙ্কিংও করি। আমরা কিন্তু এই ব্যাপারটাকেও মাথায় রাখি। তো আই উইশ ইউ অল দ্য বেস্ট, আই উইশ ইউ ভেরি গুড লাক, আই উইশ ইউ ম্যানকাইন্ডের আসল ইন্টেনশনটা আপনারা বুঝুন, ডাবল দ্য গ্রোথ টু IPM। যারা ভালো কাজ করছে তাদেরকে আরও বেশি প্রমোট করা, নাম্বারের জন্য সবাইকে রেসপন্সিবল হওয়া, এবং 90% ইম্পর্টেন্স অন পিপল, প্রসেস এবং প্রোডাক্টের ওপরে। এবং আই হোপ যে এই বছরটা খুব ভালো বছর যাবে। এবছরে সমস্ত ম্যানেজাররা অন্তত 3 বার আমাদের হেড অফিসে আসবেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। এটা কিন্তু 3 বার, এরকম চলবে না যে বছরে একবার আসবেন, না, 3 বার। এবং আরও একটা জিনিস আমি খুব ইন্টারেস্টিং অ্যাড করতে চাই। আমি আপনাকে বলছি যে ধরা যাক একটা মানুষ আছে রাম এবং আরেকটা লোক আছে তার নাম শ্যাম। এই রাম 1 ঘন্টায় চলে 5 কিলোমিটার, আর শ্যাম 1 ঘন্টায় এবং 20 মিনিটে চলে 5 কিলোমিটার। এদের মধ্যে কে বেটার? আপনি বলবেন রাম, ইউর রাইট। এরপরে আমি একটা ডেটা অ্যাড করতে চাই যে রামের বয়স হলো 30 বছর আর শ্যামের বয়স হলো 60 বছর। এবার কে বেটার বলুন? এবার আপনি বলবেন যে হ্যাঁ, শ্যাম 60 বছর বয়সে যদি 1 ঘন্টা 20 মিনিটে 5 কিলোমিটার চলে তাহলে শ্যাম ইজ বেটার। এবার আমি আরও কিছু অ্যাড করতে চাই যে এই রাম যে রাস্তা দিয়ে চলেছিল সেই রাস্তায় অনেক বাধা বিপত্তি ছিল, নদী ছিল, পুকুর ছিল, অনেক কিছু এবড়ো-খেবড়ো রাস্তা ছিল। কিন্তু শ্যাম যে রাস্তা দিয়ে চলেছিল সেই রাস্তাটা খুব স্মুথ ছিল, একদম পারফেক্ট ছিল। এবার কে বেটার হবে? এবার কিন্তু রাম বেটার হয়ে গেল। দ্যাটস দ্য পাওয়ার অফ ডেটা। দ্য মোর ইউ গো ডিপার ইন ডেটা, ইউ কাম টু নো দ্য রিয়েল ক্যারেক্টার অফ আ ম্যান। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট, আই উইশ ইউ গুড লাক। চেক দ্য ডেটা, যে সে কখন জয়েন করেছে, কতদিন কাজ করছে, কোন কোম্পানি থেকে এসেছে, কোন ডিভিশনে আছে, কোন টাফ এরিয়াতে সে এসেছে, তার কি সমস্যা, এগুলো যখন আপনি জানতে পারবেন, ইউ উইল বি আ বেটার ম্যানেজার। সো আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, গুড লাক, এবং আশা রাখি যে আপনি একটা বেটার ইন্টেনশনস নিয়ে রাখবেন পরবর্তী বছরে। অল দ্য বেস্ট, গুড লাক, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।